উৎপাদন না করতে পারলেই বাজারে ছড়াইব। স্ট্রংলি ধরে না, পয়সা খায় কর্মকর্তারা, বুঝলেন না, সব তো ঘুষখোর। নিষিদ্ধ তবুও হাজারের উপর পলিথিন কারখানা পুরান ঢাকায় রাতের আধারে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। পলিথিন হয় মানে ব্যাগ টিসা এগুলো অনেক কি কি কাজে লাগে আমরা তো সেটা জানি না, শুধু আমরা রিল বানাই এটাই। স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি জড়িত পরিবেশ অধিদপ্তরের অসাধু কিছু কর্মকর্তা। উৎপাদনকারীকে সে ধরতে পারে না, এটা কি টম এন্ড জেরির খেলা? উৎপাদনকারীরা কোথায় সাপ্লাই দেয় সেই সাপ্লাই চেনে গিয়ে আঘাত হানুক। আইন প্রায়োগিক করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকলের সময়, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বড় কোনো অগ্রগতি নেই নোয়াখালীতে মণ্ডপে হামলার ঘটনা তদন্তে। নির্দেশনার পরও বেশিরভাগ মন্দিরে বসেনি সিসিটিভি ক্যামেরা, পাওয়া যায়নি ঘটনাস্থলের ফুটেজ। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন 3 দফা প্রস্তাবনা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় খুললেও এখনও অনলাইন নির্ভরশীল বেসরকারি বিশ্ববিদ্যালয় কবে খুলবে হয়নি চূড়ান্ত। ভ্যাকসিন পায়নি অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। নিষিদ্ধ তবুও হাজারের উপর পলিথিন কারখানা পুরান ঢাকায়। প্রতিদিন উৎপাদন হচ্ছে টনের পর টন। রাতের আধারেই তা ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয়, এসব কারখানা চালাতে যে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সংযোগ নিতে হয় তাও অবৈধ। স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পুরান ঢাকা এখন পলিথিন সিন্ডিকেটের কবজায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগ সাজসেই চলছে নিষিদ্ধ পলিথিন কারখানা। পাভেল আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। নিষিদ্ধ পলিথিন তবুও নিত্যদিন বাজারে বৈধতা দিয়েই ক্রেতার হাতে তুলে দিচ্ছে বিক্রেতা। ১৯ বছর ধরে বাজারে দাপট পলিথিনের। ভোক্তাদের অভিযোগ থাকলেও বন্ধ নেই উৎপাদন। সরকার বারবার পদক্ষেপ নেয় যে পলিথিন বন্ধ করো বন্ধ করো। একবারে উৎপাদন যারা মেল টেল আনছে এদের মেল টেল সব ধ্বংস করে দেখ, নাহলে সরকার এটা বিক্রি করে নিয়ে যাক সিজ করে। তো এটা উৎপাদন না করতে পারলেই বাজারে ছড়াইব না। সফল যদি হইতো তাহলে তো থাকতোই না। বারবার করে চেষ্টা করে কিন্তু স্ট্রংলি ধরে না, পয়সা খায় পুলিশরা, পয়সা খায় কর্মকর্তারা, বুঝলেন না, সব তো ঘুষখোর। পুরান ঢাকা ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই নগরীতে বাসা বেঁধেছে অবৈধ পলিথিন। প্রায় বাড়ির নিচে আছে নিষিদ্ধ পলিথিন কারখানা। দিনের বেলা নীরব থাকা পুরান ঢাকা রাতের গভীরতার সাথে বাড়ে অলিগলির ব্যস্ততা। প্রতিটি কারখানা ব্যস্ত পলিথিন তৈরিতে। প্রথমে পুরাতন পলিথিন ভেঙে তৈরি করা হয় দানা, সেখান থেকে তৈরি করা হয় পলিথিন। তথ্য বলছে পুরান ঢাকার ইসলামবাগ, চকবাজার, কামরাঙ্গীচর সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার পলিথিন কারখানা গড়ে উঠেছে। দানার পর পলি হবে। জি, এগুলো প্রথমে সংগ্রহ করে তারপরে এখানে আয়না দানা হয়। দানা থেকে অন্য কারখানা আবার কিনে নেয়, হেরানি পলিথিন বানায়। এসব নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। কারখানায় মাসে চাঁদা দিতে হয় ১৫,০০০ টাকা, যার সাথে জড়িত স্থানীয় প্রশাসন থেকে পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা। এসব নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধানে গেলে বাধা দেয় কারখানা মালিক। পলিথিন হয় মানে ব্যাগ টিসা এগুলো অনেক কি কি কাজে লাগে আমরা তো সেটা জানি না, শুধু আমরা রিল বানাই এটাই। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তর আর সরকার চাইলেই সম্ভব পরিবেশের জন্য ক্ষতি করে পলিথিন কারখানা বন্ধ করা। উৎপাদনকারীকে সে ধরতে পারে না, এটা কি টম এন্ড জেরির খেলা হচ্ছে নাকি? সে রেগুলেটর হিসেবে উৎপাদনকারীকে ধরতে পারবে না, এটা আবার কি ধরনের কথা হলো? অবশ্যই সে জানে, এবং সে যদি না জানে তাহলে সে এই উৎপাদনকারীরা কোথায় সাপ্লাই দেয় সেই সাপ্লাই চেনে গিয়ে আঘাত হানুক। আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। আইন প্রায়োগিক করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তথ্য মতে শুধু রাজধানীতেই দিনে প্রায় ১.৫ কোটি পলিথিন ব্যাগ জমা হচ্ছে। পলিথিন উৎপাদন থেকে বিপণন সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এই পুরান ঢাকায় ২৪ ঘন্টা চলে এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন। আইনের চোখ ফাঁকি দিয়ে এসব প্রতিষ্ঠানগুলো চলছে দেদারসে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৬তম আসরে যোগ দিতে কিছুক্ষণ পর স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে 1 নভেম্বর শেখ হাসিনা তার বক্তব্যে 3 দফা প্রস্তাবনা তুলে ধরবেন। পরে ব্রিটেন ও ফ্রান্স সফরে দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনে পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশার বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। কার্বন নিঃসরণকারী দেশের নেতাদের কাছে বড় দাবি থাকছে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা। থাকছে $100 বিলিয়ন প্রতিশ্রুত জলবায়ু তহবিল বাস্তবায়নের দাবিও। ঝুঁকিতে থাকা 48টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর বর্তমান সভাপতি হিসেবে COP26 শীর্ষ বৈঠকে 1 নভেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশের সার্বিক চিত্র উঠে আসবে শেখ হাসিনার বক্তব্যে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একে আব্দুল মোমেন জানান, 2 নভেম্বর উইমেন অ্যান্ড ক্লাইমেটের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধ, অভিযোজন ও অর্থায়নকে আহ্বান জানিয়ে আসতে পারে ঢাকা গ্লাসগো ঘোষণাও। আগামী 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী COP26 এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন। 2015 সালের থেকে অঙ্গীকার করেছে যে এই ক্লাইমেট ফান্ডে তারা $100 বিলিয়ন আপনার অনুদান দেবে প্রতি বছর, যে তোমরা খালি মুখে মুখে বলো দিস টাইম ইউ মাস্ট গিভ ইট। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি দেওয়া হবে 11 নভেম্বর প্যারিসে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করা হবে। এছাড়া 12 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর 75তম বার্ষিকী উদযাপনের একটি উচ্চ পর্যায়ের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্মেলনের শীর্ষ শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে করণীয় ঠিক করতে আজ থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সম্মেলনে অংশ নিতে গ্লাসগো পৌঁছেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু সম্মেলন উপলক্ষে শনিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছান পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এ সময় আরও অনেক পরিবেশকর্মী তার সঙ্গে ছিলেন। থানবার্গের আগমন ঘিরে আগে থেকেই মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় রোববার শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। 2015 সালের পর এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই সম্মেলনকেই শেষ ভরসা মনে করছেন অনেকে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আসতে শুরু করেছেন বিশ্ব নেতারা। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার নির্ধারণের করণীয় ঠিক করতে শুরু হতে যাওয়া এই সম্মেলন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের উপর চাপ অব্যাহত রাখতে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। Thank you for standing up for climate action in your community. 2015 সালের পর এবছরই বড় আকারে হচ্ছে এই সম্মেলন। গ্লাসগোতে এবারের সম্মেলনে অংশগ্রহণকারী সংখ্যা 25,000 পর্যন্ত হতে পারে বলে ধারণা আয়োজকদের। 31 অক্টোবর শুরু হয়ে আগামী 12 নভেম্বর শেষ হবে এবারের COP26 সম্মেলন। রাহানুল রানা, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। পাইলিশ সংরক্ষণ কর্মসূচির পর কাল থেকে শুরু জাটকা ধরায় নিষেধাজ্ঞা চলবে টানা 8 মাস। হতাশ জেলেরা, খাদ্য সহায়তা বাড়ানোর দাবি। নির্দেশনা থাকার পরও সিসি ক্যামেরা না লাগানোর কারণে নোয়াখালীতে মন্দির ও পূজা মণ্ডপে সহিংসতার ঘটনাস্থলের কোনো ফুটেজ পুলিশের হাতে নেই। এতে মামলার তদন্তে পুলিশ এখন পুরোটাই তথ্য নির্ভর হয়ে পড়েছে। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে নোয়াখালী থেকে জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মোল্লার রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরুর আগেই নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে পূজার প্রস্তুতি সভাগুলোতে মন্দির ও পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে। অথচ গত 15 অক্টোবর নোয়াখালী চৌমুহনী পৌরসভা এলাকায় হামলার শিকার 12টি মন্দির ও পূজা মণ্ডপের মধ্যে 9টিতেই সিসি ক্যামেরা ছিল না। রাধা মাধব জিওর মন্দির ও রাম ঠাকুর আশ্রম মন্দিরের সিসি ক্যামেরা মনিটর ভাঙচুর করে ডিবিআর লুটে নেয় হামলাকারীরা। একমাত্র হাজিপুর মণ্ডলপাড়া ত্রিনয়নী পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে পেরেছে পুলিশ। সবাই মিলেমিশে আমরা চলাফেরা করি, সবাই মিলেমিশে আমরা ঈদ করি। অতএব এখানে এত কিছু না হওয়ার সম্ভাবনা বেশি বিধায় এই মাথাতে কাজ করেছে তা লাগাবো না।
আমরা এটা সুন্দরভাবে অন্যান্য বর্ষের মতো চলে যাবে। জেলা পুলিশ সুপার জানালেন, বিভিন্ন সূত্রের ভিডিও ফুটেজ পাওয়া গেলেও সরাসরি ঘটনাস্থলের কোনো ফুটেজ পাওয়া যায়নি। হামলার সময় ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করে চলছে যাচাই বাছাই। গোয়েন্দা সংস্থার থেকে আমরা তথ্য নিচ্ছি, পাবলিকের কাছে তথ্য নিচ্ছি, সাংবাদিক সোশ্যাল যারা মিডিয়াতে কাজ করে তাদের কাছে তথ্য নিচ্ছি। এখন সবাই তো আমাদেরকে তথ্য দিচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তথ্যগুলো যাচাই করা এবং সঠিক কারণ উদ্ঘাটন করা। এই কারণগুলো উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। নোয়াখালী চৌমুহনী পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়ের 11 মামলার মধ্যে 3টি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। আরও 1টি সিআইডিতে ও 2টি পিবিআইতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। গত 12 সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনেই চলছে তাদের ক্লাস, আর কর্তৃপক্ষ বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি। তাই কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসিবুল হাসানের রিপোর্ট। অতিমারি করোনায় থমকে যাওয়া শিক্ষা জীবন প্রাণ পেয়েও যেন পাচ্ছে না। অর্ধেকের বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস নেওয়া শুরু করলেও পিছিয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা। ব্যবহারিক কিছু বিষয় ছাড়া গত বছরের 17 মার্চ থেকে অনলাইন ক্লাসেই সীমাবদ্ধ তাদের শিক্ষা জীবন। দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীরা ফিরতে চান ক্যাম্পাসে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টিকার আওতায় এনে আমাদের ইউনিভার্সিটিগুলোতে খুলে দেওয়া হোক, অ্যান্ড আমাদের ক্লাস করেন ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ করে দেওয়া হোক। অনেকে কিন্তু টিকার আওতায় চলে এসেছে, তো যারা এসেছে তাদের নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করা উচিত। একই সঙ্গে এত শিক্ষার্থী করোনা টিকার আওতায় আনার ক্ষেত্রে আসলে শুধুমাত্র যে শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পারে না, এর সঙ্গে সমন্বয়ের ব্যাপারও আছে। ইউজিসির দেওয়া নির্দেশনা মেনে কেন ক্লাসরুমে পাঠদান করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন বেশিরভাগ শিক্ষার্থী এখনো টিকা পাননি। সবার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এখনো অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল তারা। চেষ্টা করা হচ্ছিল যে স্পেশাল টিকা প্রাইভেট ইউনিভার্সিটি যে 104টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জ করার, কিন্তু ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমাদের অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয়, আমাদের যারা এখনো বাকি আছে তারা পাবে। আমরা ইউজিসির চাহিদা অনুযায়ী তাদের কাছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি, দেশের প্রায় 70টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হচ্ছে, বাকিদের যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আগে যেমন শুধু তাদের ক্লাস ছিল অনলাইন বেস, কিন্তু এখন কিন্তু সামনাসামনি তারা ক্লাস হচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ 2-4টি ইউনিভার্সিটি সারপ্রাইজ ভিজিটও করেছে। ইউজিসির তথ্য মতে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী 42 লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 15 লাখ, আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় 3 লাখ। টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় 27 লাখ। সেই হিসাবে এখনও প্রায় 15 লাখের বেশি শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেককেই কোভিড-19-এর কমপক্ষে 1 ডোজ টিকা না পাওয়া পর্যন্ত কিংবা টিকা নেওয়ার জন্য নিবন্ধিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু করা যাবে না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 5 দিনেও উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া আমানত শাহ ফেরি। পানির নিচ থেকে সবগুলো যানবাহনও তোলা যায়নি। 5 নম্বর ঘাটটি বন্ধ থাকায় চাপ বেড়েছে অন্য ঘাটে। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সবশেষ পরিস্থিতি জানাতে ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমদাদ, তো যদি বলি এই যে 27 তারিখে যে দুর্ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু ফেরিটা এখন পর্যন্ত উল্টেই রয়েছে। অন্যদিকে এটা কিন্তু বাংলাদেশের তো দূরের কথা, বিআইডব্লিউটিসিটি এর কোনো সক্ষমতা নাই এটাকে উদ্ধার করা। অন্যদিকে এই যে এই কারণেই কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডের পাটুরিয়া 5 নম্বর ঘাট সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং 4 নম্বরের যে ডাউন পকেট রয়েছে সেটাও কিন্তু উদ্ধারকারী জাহাজ রুস্তম থাকার কারণে সেটাও কিন্তু বন্ধ রয়েছে, যার জন্য কিন্তু আজকে যদি বলি এই মুহূর্তে পাটুরিয়া ঘাট থেকে দীর্ঘ 3 কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এছাড়াও কিন্তু যদি বলি যে এ পর্যন্ত গতকাল 4 দিনের অভিযান শেষ করেছে এবং কি আজকে 5ম দিনের মতো অভিযান শুরু করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিআইডব্লিউটিএ, টিসি এবং কি ফায়ার সার্ভিসের কোনো কর্মীকে কিন্তু আসলে এখনো পর্যন্ত নামতে দেখিনি। যদি বলি যে পরিসংখ্যানটা, তো এ পর্যন্ত 14টি বড় যানবাহন এবং ছোট 4টি মোটর বাইক উদ্ধার করা সক্ষম হয়েছে।
এই এখন কিন্তু যে যানজটের নাকাল যারা রয়েছে এখানে কিন্তু কমপক্ষে এটা আসলে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষা আটকে রয়েছে। আর যারা আটকে রয়েছে তারা কিন্তু 6 থেকে 7 ঘন্টা ধরে এটা ঘাট এলাকায় পারের জন্য অপেক্ষা করছে। যদি বলি যারা উদ্ধার হয়েছে যে যানবাহনগুলো সেইটা ফেরি থেকে ফেরিতে যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলোকে উদ্ধার করে এটা পাটুরিয়ার 2 নম্বর টার্মিনালে ট্রাক টার্মিনাল রাখা হয়েছে, কিন্তু সেটা কিন্তু হস্তান্তর করা হয়নি যেহেতু সেগুলোতে যন্ত্রাংশ নষ্ট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ী এবং মালিক এবং যারা শ্রমিক রয়েছে যানবাহনের সাথে জড়িত তারা কিন্তু বলছে যে তাদেরকে যদি হস্তান্তর করা হয় অতি তাড়াতাড়ি তাহলে তারা এই যন্ত্রাংশগুলো সারিয়ে আবার নতুন করে ঘুরে দেখানোর জন্য তারা চেষ্টা করবে, কিন্তু সেটা কিন্তু কর্তৃপক্ষ এটা করছে না। আমি যদি বলি যে পাটুরিয়া দৌলতদিয়া নোটের এই দুর্ঘটনার যে মূল কারণটা রয়েছে তা কিন্তু এখানকার যারা চালক মাস্টার সুগার এবং কি যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কি দোষটা কিন্তু বেশি চলে আসছে। সবাই কিন্তু তাদের দায়টা তাদের নিতে হবে, কিন্তু বিআইডব্লিউটিসি এইটা ফেরিটাকে উদ্ধারের জন্য কোনোটা এখন পর্যন্ত কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখছি না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ইমদাদ। বাইলিশ সংরক্ষণ কর্মসূচি শেষ হতে না হতেই ফের 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। 30 জুন পর্যন্ত 8 মাস চলবে এই কর্মসূচি। এ সময় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন মৎস্য বিভাগ। এতে হতাশ জেলেরা। কর্মসূচি চলাকালে খাদ্য সহায়তা আরও বাড়ানোর দাবি তাদের। পটুয়াখালী থেকে মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ সংরক্ষণে অক্টোবরে 22 দিন বন্ধ ছিল সাগরে ও নদীতে মাছ ধরা। ফের 1 নভেম্বর থেকে 8 মাস বন্ধ থাকবে জাটকা ধরা। জেলেদের অভিযোগ 22 দিনের কর্মসূচিতেই তারা ক্ষতিগ্রস্ত। নদীতে জাল ফেললে কিছু জাটকা আটকাবেই। নতুন কর্মসূচিতে তাদের দারিদ্র্য আরও বাড়বে। তাই প্রকৃত জেলেদের তথ্য হালনাগাদ করে খাদ্য সহায়তার পরিমাণ আরও বাড়ানোর দাবি মৎস্য ব্যবসায়ীদের। আবার ওই 65 দিনের অবরোধ, আমরা কোথায় যাব? বড় জালে যদি জাটকি ধরলে আমাকে জাল শুদ্ধ চালান দিয়ে দেব। যারা তোরা থেকে হুন্ডা চালায়, গাড়ি ঘোড়া চালায়, কৃষি কাজ করে, কিন্তু হেরাই পায়, কিন্তু আমরা জালিয়ারা পাই না। অবরোধের মধ্যে চাল দেন 20 কেজি 30 কেজি হাতে সংসার চলে, চাউলই দিলেন, বাদ বাকি জিনিস কোথায় পাবো আমরা? 8 মাস মাছ না ধরার কারণে যে সহায়তাটা দিচ্ছে, আর্থিক সহায়তা, চাউল গমের সহায়তা, সেটিকে প্রকৃতভাবে নিরূপণ করে সঠিক জেলেদেরকে মধ্যে বিতরণ করার জন্য। জাটকা রক্ষা করলে ইলিশের উৎপাদন বাড়বে, আবার জেলেদেরও এই সময়ে সাহায্য দরকার। তাই বিষয়টি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। কোনোভাবে জেলেরা এই ছোট ইলিশের বাচ্চাগুলোকে বা জাটকাগুলোকে ধরতে না পারে, এই জন্য জেলেদেরও দিকেও তাকাইতে হবে, কারণ যেহেতু তারা এই মাছ ধরে খায়, তাদের ভিজিএফের ব্যবস্থা করতে হবে, আর্থিক সহযোগিতা সরকার যতটুকু পাবে ব্যবস্থা করতে হবে। 8 মাসের কর্মসূচি চলাকালে প্রকৃত জেলেদের পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস মৎস্য বিভাগের। আমরা বিভিন্ন মত বিনিময় সভা, সচেতনতা সভা, এই কার্যক্রমগুলো আমরা করব। এর পাশাপাশি আমাদের বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদেরকে আমরা গরু বিতরণ, জাল বিতরণ, এই কার্যক্রমগুলো আমাদের পাশাপাশি অব্যাহত আমাদের থাকবে। পটুয়াখালী জেলায় নিবন্ধিত 67,680 জন মৎস্যজীবীর মধ্যে 53,000 জেলে এই 8 মাসের 4 মাস 40 কেজি করে ভিজিএফের চাল পাবেন। সময় সংবাদ, পটুয়াখালী। রিকশা চালক কামরুল ঢাকা এসে হয়ে গেলেন ড্যান্স মাস্টার। নাচ শেখানোর কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে আটকে রাখত আস্তানায়। এরপরেই পাচার করত ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 11 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে পাচার হতে যাওয়া 23 নারীকে। উন্নত জীবনযাপন ও মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী সংগ্রহ করত ড্যান্স কামরুল। এভাবেই বছরের পর বছর ডান্স ক্লাবের আড়ালেই চলত নারী পাচার। কয়েকটি ধাপে বিভিন্ন দেশে নারীদের পাচার করে আসছিল এই চক্রটি। আমি ডান্স শেখার জন্য উত্তরবাড্ডা ডিজে কামরুল নামে একটা লোকের সাথে পরিচয় হয়। তার মাধ্যমে তার ক্লাবে গিয়ে কিছুদিন আমি ভালো পারফরমেন্স ডান্সের প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার কিছুদিন পরে আমার পারফরমেন্স ভালো দেখে সে আমাকে একটা অফার করেছে, বাইরের কান্ট্রিতে গিয়ে তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারবা। ইমরান ভাইয়ের মাধ্যমে আমি সৌদি আরব গেছিলাম, কিন্তু সে আমার অনেক একটা কষ্টের একটা জায়গায় দেয়।
কিন্তু আমার ওই জায়গায় খানা ফিনা কিছুই দেয় না। আমি অনেক অত্যাচারে অনেক কষ্ট পরিশ্রম কইরা আমি 20 তারিখ পর্যন্ত ওই বাসায় থাকি। প্রথমে মেয়েদেরকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে এসে সেফ হাউসে রাখা হয়। সেখানে ভিকটিমদেরকে নাচ শেখানোর কথা বলে নিয়ে আসা হতো। ডিজে কামরুল বা ড্যান্স কামরুল সে 2001 সালে প্রথম সে ঢাকায় আসে এবং সে ঢাকায় রিক্সা চালায়। এই নারীদেরকে সে প্রথমে তাদেরকে উচ্চবিলাসী স্বপ্ন দেখায়, তাদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখায় এবং তাদেরকে ড্যান্স শেখানো বা বিভিন্ন বাইরে পার্শ্ববর্তী দেশে বিভিন্ন ড্যান্স প্রোগ্রামের নামে তাদেরকে নিয়ে সে বিভিন্নভাবে পাচার করত। অভিযানে 53টি পাসপোর্ট, 20টি মোবাইল, বিদেশি মদ, 2টি মোটরসাইকেল সহ নগদ টাকা উদ্ধার করা হয়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুম শুরুর আগেই সার সংকট দেখা দিয়েছে। সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়াসহ পর্যাপ্ত সার মিলছে না বলে অভিযোগ কৃষক ও খুচরা বিক্রেতাদের। প্রশাসন ও কৃষি বিভাগ বলছে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীর ঘেঁষে চর মুক্তারপুরে খোলা আকাশের নিচে বাফার স্টক করা হয়েছে সার। রাসায়নিক সারের খোলা স্তূপ থেকেই হচ্ছে বস্তাবন্দি, ভর্তি করা হচ্ছে ট্রাকে। এত সার তারপরও আলু উৎপাদনের শীর্ষ জেলায় মৌসুম শুরুর ঠিক আগে সার সংকট। সিন্ডিকেট করে এই যে মালের দাম টিএসপি মালের দাম 22 টাকা সরকার রেট করছে, এটা কিন্তু এটা আমাকে 34 টাকা কইরা। আর ইউরিয়া সার রেট করে দিছে 16 টাকা, এটা কিন্তু এটা আমাকে 20 টাকা 22 টাকায়। সারটা কিন্তু আছে বাড়তি দাম দেয়া সিন্ডিকেট করে, কারণ খুচরা দোকানদার এখানে বাড়তি দামে বেচতে আছে। এই জায়গায় আপনার লাগবে 50 টন, ওই জায়গায় যদি আপনার 10 টন থাকে তা মালে তো হাহাকার পড়বে, তখন ঠিক আছে কৃষক বাধ্য আর দাম নিতেইব। অভিযোগ অস্বীকার করে সার উত্তোলনে নানা রকম চ্যালেঞ্জের কথা জানায় সার ডিলার সমিতি। আমরা টাকা জমা দিচ্ছি, টাকা সারটা পাইতে আমাদের হাতে পাইতে ওরা গড়িমসি করতেছে, ওরা দিতে দেরি করতেছে, যার জন্য এই সমস্যা হইতেছে। প্রশাসন ও কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সার রয়েছে, সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমদানিকারকের কাছ থেকে আমাদের মালটা নিয়মিত ডেলিভারি পেয়ে যায়, আমার মনে হয় যে মার্কেটের চাহিদা থাকবে না। সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে, কোনো ডিলারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চলতি আলু মৌসুমে 13,110 মেট্রিক টন ইউরিয়া, 9,386 মেট্রিক টন টিএসপি ও 9,880 মেট্রিক টন এমওপি সার প্রয়োজন। জেলায় 78 বিসিআইসি ও 153 বিএডিসি ডিলার এবং প্রায় 300 সাব ডিলার রয়েছে। মৌসুমে 38,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ইমারত নির্মাণ আইন না মেনেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকায় নির্মাণ হচ্ছে বহুতল ভবন। এতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যথাযথ তদারকির অভাবেই অসাধু ভবন মালিকরা এই সুযোগ নিচ্ছে বলে পৌরবাসীর অভিযোগ। পৌর কর্তৃপক্ষ জানায়, ভবন নির্মাণের অনুমতি দেয় জেলা প্রশাসন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় 6 তলার বেশি ভবন নির্মাণে বিধিনিষেধ রয়েছে, তবুও নির্মাণ করা হচ্ছে 14 তলা পর্যন্ত ভবন। ইমারত আইন না মেনে ভবন নির্মাণ করায় আগুন, ভূমিকম্প সহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। 6 তলার উপরে 7, 8, 14 পর্যন্ত ভবন কারা কিভাবে কার অনুমতি নিয়ে নির্মাণ করেছে সেটা আমরা দেখতে চাই। যারা পৌরসভাতে দায়িত্বে আছেন তারা গিয়ে যাতে এই দেওয়ার পরে গিয়ে দেখে আসলে কি 5 তলা বা 6 তলা হচ্ছে না আর উপরে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যদি বিল্ডিং কোড বাস্তবায়নে তারা কঠোর হতো, তাহলে আজকে এই ঝুঁকিপূর্ণভাবে এই ধরনের ভবন নির্মাণ হতো না। ওনারা হয়তো দেখা যায় কি উপস্থিত ক্ষেত্রে বলে যে ঠিক আছে আমরা এটা এমক দিন বাস্তবায়ন, কিন্তু আলটিমেটলি দেখা যায় কি তাদের চলে আসার পরে এটা বাস্তবায়নের হার খুবই নগণ্য। পৌর কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখায় অনুমতি মেলে ভবন নির্মাণের। প্রভাবশালী মহলের চাপে ব্যবস্থা নেওয়া যায় না। তাদেরকে আমরা সময় সময় চিঠিপত্র দিছি এবং বন্ধ করার জন্য বলছি। অনেক সময় দেখা যায় প্রভাবশালী মহলের কারণে আমরা হয়তো এগুলি একটা জায়গা
স্টপ হয়ে যেতে হচ্ছে। তবে ভবন নির্মাণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কেউ যদি বেআইনি বিল্ডিং তৈরি করেন এ বিষয়ে অবশ্যই তিনি বেআইনি কাজ করেছেন বিধায় তাকে আইনের আওতায় আনা হবে। প্রায় 18 বর্গ কিলোমিটারের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় 2.25 লাখ মানুষের বসবাস। দেশের বাইরের খবর। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশ্বব্যাপী ন্যূনতম কর্পোরেট কর হারের বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে ইতালির রোমে গতকাল শুরু হয়েছে দুদিনব্যাপী G20 সম্মেলন। প্রথম দিন ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় দিয়েছে বিশ্ব নেতারা। আজ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। রোম থেকে সে খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ। শনিবার সকালে রোমের লানুভোলা সম্মেলন কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। পরে তার সভাপতিত্বে G20 সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে বহুপাক্ষিকতা। এছাড়াও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন সমহারে সরবরাহ করার কথা জানান তিনি। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কোভিড, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করবেন 20টি শক্তিশালী দেশের নেতারা। এই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বোলসোনারো সহ বিশ্ব নেতারা অংশগ্রহণ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়ালি অংশ নেন সম্মেলনে। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এদিন ইতালির রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা বিশ্ব নেতাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। এদিকে G20 সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কিছু সংগঠন। তবে নানা বিধিনিষেধের কারণে এসব সমাবেশে লোক সংখ্যা ছিল খুবই কম। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। বছরে 2 বার সময় পরিবর্তনের নীতি পরিবর্তন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। আগামীতে একক সময় নীতি গ্রহণ করবে EU দেশগুলো। তবে ইতালি এবছর সময় পরিবর্তন করার জন্য জানিয়েছে ইউকে। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1976 সাল থেকে বছরে ইউ দেশগুলো তাদের ঘড়ির কাঁটা 2 বার পরিবর্তন করে আসছে। অক্টোবরের শেষ শনিবার দিবাগত রাতে শীতের জন্য এবং মার্চের শেষ শনিবার দিবাগত রাতে গ্রীষ্মের জন্য ঘড়ির কাঁটার সময় পরিবর্তন করা হয় দেশগুলোতে। তবে ইউ থেকে ইউকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর 2018 সালে এক জনমত সমীক্ষায় দেখা যায় প্রায় 80% ইউরোপিয়ান নাগরিক ঘড়ির কাঁটার সময় পরিবর্তনের বিপক্ষে। 2021 সাল থেকে সময় পরিবর্তন হবে কিনা তার উপর ভোটাভুটির আয়োজন করে। সময় পরিবর্তন বন্ধ করার পক্ষে 410 এবং বিপক্ষে 192 ভোট পড়ে। সিদ্ধান্ত হয় 2 বার ঘড়ির কাঁটা পরিবর্তন না করার। সময় পরিবর্তন না করার পক্ষে ফ্রান্স ও উত্তর ইউরোপের দেশগুলো। তবে ইতালি আনুষ্ঠানিকভাবে শুধু এবছরই সময় পরিবর্তন করার জন্য জানিয়েছে ইউকে। ইউরোপের দেশগুলো সম্মিলিতভাবে সময়ের পরিবর্তন না করলে ইউর সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে দেখা দেবে বিশৃঙ্খলা। কারণ ইউ এর অনেক নাগরিক নিজ দেশে বসবাস করে প্রতিবেশী দেশে কাজকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। দেশগুলোর বর্ডার ফ্রি, তাই তারা সকালে গিয়ে আবার সন্ধ্যায় নিজ দেশের ঘরে ফিরে আসেন। এমন ব্যক্তিদের জন্য বারবার সময় পরিবর্তন একটা ভোগান্তির বিষয় বলে মনে করেন ইউ এর অনেক নেতা। বর্তমানে বাংলাদেশের সঙ্গে শীতে ইউরোপের সময়ের ব্যবধান 5 ঘন্টা আর গ্রীষ্মে 4 ঘন্টা। সময় সংবাদ, ইতালি। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে কিছুক্ষণ পর স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন 3 দফা প্রস্তাবনা। বড় কোনো অগ্রগতি নেই নোয়াখালীতে মণ্ডপে হামলার ঘটনা তদন্তে। নির্দেশনার পরও বেশিরভাগ মন্দিরে বসেনি সিসিটিভি ক্যামেরা, পাওয়া যায়নি ঘটনাস্থলের ফুটেজ। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়।